অভিবাসী দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মানে আমি, মাননীয় প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব, আমাদের বিশেষ অতিথি সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাহেব, মঞ্চে আরও আছেন আমাদেরই মন্ত্রণালয়ের, যার সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই, আমাদেরই মন্ত্রণালয়ের সচিব ডক্টর মনিরুল সালিহীন। সামনে গেস্টদের মধ্যে আমাদের সংসদ সদস্যরা আছেন, আইএলওর প্রধানরা আছেন, ডিপ্লোম্যাটিক কোরের বেশ কয়েকজন আছেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, কিন্তু সর্বোপরি আমাদের সিআইপিরা, যাদেরকে আমরা সবসময় স্বীকৃতি দিতে চাই, ওদেরকে উৎসাহিত করতে চাই ওনাদের কন্ট্রিবিউশনের জন্য। আর দেশে বিদেশে প্রবাসী ভাই বোনেরা এবং তাদের পরিবারবর্গরা সবাইকে আমার শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আজকে যে দিবস বাংলাদেশের জন্য, এই বছরের দিবস পালনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2021 সালে হলো আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং তার সাথে হলো বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। যেই বাংলাদেশ জাতির পিতা আমাদেরকে দিয়ে গেছেন, সেই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী হিসাবে আজকে আমরা যে পালন করছি, আমার মনে হয় আমাদের জন্য বিরাট একটা গুরুত্ব রাখে। তো প্রথমেই আমি স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করি মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদান, 2 লাখ মা বোন যাদের ইজ্জতে আত্মত্যাগের কারণে আমরা এই দেশটা পেয়েছি। আমি স্মরণ করি আমাদের চার নেতা সহ আরও অন্যান্য অগণিত যারা এই দেশের জন্য আত্মহতি দিয়েছেন, তাদেরকে সবাইকে, দ্যাট আমরা আজকে এই পর্যায়ে আছি। এই পর্যায়ে আসার স্বপ্ন অনেকে অনেক কিছু বলে, বাট বাস্তবতা এটা হলো যে 1971 16ই ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর সরকার যখন গঠিত হয়, সেই সময় সিদ্ধান্ত বঙ্গবন্ধু নিয়েছিলেন যে আমাদের যে জনশক্তি যেটা আছে, এটাকে কাজে লাগাবার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপের মধ্যে ওয়ান অফ দ্য পদক্ষেপ ওয়াজ যে আন্তর্জাতিকভাবে আমরা যদি আমাদের শ্রমিকদেরকে কাজে লাগাতে পারি, এটা শুধু দেশ না, মানুষেরও লাভ হবে, দেশেরও লাভ হবে। কূটনৈতিক প্রসেসের মাধ্যমে আমাদের কিন্তু বিদেশ যাওয়ার যাত্রাটা কিন্তু স্টার্ট হলো। সেই যাত্রাতে গিয়ে এখন আমরা হিসাবে ধরি কে 24-25 বিলিয়ন ডলার রেমিটেন্সে চলে আসে। আমরা ধরি কি 1 কোটির বেশি মানুষ বিদেশে কর্মরত আছে বাংলাদেশি, যার রেজাল্ট হয় এখানে ইন্ডাস্ট্রিজে যারা আমাদের যারা ব্যবসায়ীরা যারা আছেন, ইন্ডাস্ট্রিজে ইনভলভ হচ্ছেন, আর
আর্থসামাজিক হিসাবে গ্রাম পর্যায়ে যারা শ্রমিকরা ওখান থেকে টাকা পাঠাচ্ছেন ওদের পরিবারকে, এখান থেকে কিন্তু গ্রাম পর্যায়ে আমরা যাকে বলে কি ভালো অবস্থা আছে। রেজাল্ট দারিদ্র পর্যায়ে যেটা আগে 40-42% ছিল, আজকে কিন্তু প্রায় 20%-এর কাছে চলে এসছে। অবদান কিন্তু আপনাদের, যারা অভিবাসীরা যারা আছেন, আমার শ্রমিক ভাইরা যারা আছেন, আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, এটা কিন্তু অবদান অনেকটা ওদেরই। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কিন্তু জনশক্তিরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কোভিডের কারণে আমরা দেখেছি দ্যাট অনেক মানুষ ফেরত এসছে, কিন্তু ভালো লক্ষণ যেটা হলো যারা ফেরত এসছে ওনারা কিন্তু অলরেডি চলে গেছে। বরং আমি কিন্তু খুবই উৎসাহিত ফিল করছি যে আমি যে গত কয়েকদিনের যে আমি যে হিসাব দেখছি, আপনাদের কাছে বই আছে, ওখানে দেখে নিতে পারবেন। গত মাসে আমরা কিন্তু 1 লাখেরও বেশি মানুষ পাঠিয়েছি। ডিসেম্বর মাসে 15ই ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু 66,000 না কত অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় লাখের উপরেই যাবে। আর এই টার্গেটটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে বছরের শেষে জুন মাসে গিয়ে আমি তো আশা করছি যে 9 লাখ 9.5 লাখ মানুষ কিন্তু বিদেশে গমন করবে। কিন্তু এখানে কথা কিন্তু শেষ না। ওদের জন্য যে অপরচুনিটিটা ক্রিয়েট করতে হয়, ওনাদের জন্য যে ব্যবস্থা যেটা একটা করতে হয়, সেখানে দায়িত্ব চলে আসে আমাদের মন্ত্রণালয় বলেন, আমাদের রিক্রুটিং এজেন্টসরা যারা আছেন তাদের উপরে কিন্তু অনেকটা দায়িত্বটা চলে আসে। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি আমাদের নিজ নিজ দায়িত্ব যদি আমরা পালন করি, সেই হিসাবে এই টার্গেটও ফুলফিল হবে। আর রেমিটেন্সে যা বর্তমানে একটু নিচ গতিতে গিয়ে আছে, সেটাও কিন্তু এটা বেশি দিন থাকবে না। মনে রাখবেন যে এখন মানুষ ফেরত আসছিল, সাথে সাথে কিন্তু রেমিটেন্সও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে রেমিটেন্সটা কমে যাচ্ছে। কিন্তু এখন মানুষ কিন্তু এখন আবার যাচ্ছে, কর্মসংস্থান যখন ওপেন হয়েছে বিভিন্ন দেশে যখন আবার যাচ্ছে, ইনশাল্লাহ এই ডিপটাও কিন্তু আবার ঊর্ধ্বগতি হবে। এটাই আমি যেটা করি, চিন্তা করি আমাদেরকে সেই হিসাবে রাখতে হবে। আমাদের সিআইপি ভাইরা এখানে আজকে আছেন, ওনাদের কিন্তু বিরাট একটা দায়িত্ব চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের মহাসড়কে যেটা আমরা বলি, আপনাদের ইনভেস্টমেন্ট যতদূর থাকুক না কেন, কিন্তু উন্নয়নের মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত আপনাদের ইনভলভমেন্টটা আসে নাই। যারা যারা দুবাইতে ছিলেন, গ্লোবাল কাউন্সিলে আমি যখন গিয়েছিলাম সেখানেও বলেছি, আর প্রত্যেকটা সুযোগে আমি এক কথা বলি কি আপনারা দেশের ইনফ্রাস্ট্রাকচারে আপনারা ইনভলভমেন্ট হন, বিভিন্ন বেস ইন্ডাস্ট্রিজের মধ্যে আপনারা ঢুকেন, আর আপনাদেরকে যা সাহায্য দেওয়ার প্রয়োজন আছে অত দূরকে দ্বারা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো কি দ্বারা আমাদের এনআরবির জন্য আপনারা আলাদা একটা ইকোনমিক জোন দেন। এটাও আমার মনে, আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি এটা না বললে উনি বলবেন কি এটা ঠিক আছে। কথা হলো যা কিছু আমরা করি এটা কিন্তু একসাথে করলে রেজাল্টটা ভালো হয়। কর্মসংস্থানের কথা যখন আমি বলি, আমরা উদ্যোগ নিয়েছি অনেক দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। হয়তো আপনারা এর মধ্যে শুনেছেন রোমানিয়া বলেন, গ্রিস বলেন, লিবিয়া বলেন, মালয়েশিয়া বলেন। মালয়েশিয়া অবশ্য নতুন কি বলে, নতুন না, এটা পুরান মার্কেট, বাট এটাকেও আমরা
খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। আমি ইনশাল্লাহ আজকে রাত্রে যাব মালয়েশিয়াতে, সেখানে গিয়ে কালকে একটা দস্তখত হবে MOU, আশা করা যায়। আর তারপর থেকে তো পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন ওই কুটিরাতি জিনিস কথাগুলি আমরা সব সর্ট আউট করে নিলে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা একটা হবে। মালয়েশিয়া কিন্তু বিরাট আমাদের জন্য মার্কেট, আর যেহেতু সামাজিক ব্যবস্থা মোটামুটি মিলে আমাদের সাথে, বাঙালি কিন্তু ওখানে যেতে বেশি আগ্রহী। তো সেই আগ্রহীকে কাজে লাগাবার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু দুঃখজনক হলেও অনেক ধরনের গুজব টুজব বাজারে কিন্তু চলে আসছে। যারা যারা মার্কেট খোলার পক্ষে না, হয়তো ওনাদের মাথার ভিতরে এটা, বাট আমি এক কথা বলতে পারি এখানে, আমরা সরকারের তরফ থেকে যা কিছু করছি, মার্কেটটা কিন্তু বাংলাদেশ সাইড থেকে ওপেন রাখতে চাই, যাতে আমরা যত যে আমাদের রিক্রুটিং এজেন্টস আছে ওরা সুযোগ পাক। বাকি নির্ভর করে ওনাদের কিন্তু ব্যবসায়িক মেধা আর দক্ষতার উপরে। আমি কিন্তু আমার তরফ থেকে আমার দায়িত্ব পালন করছি। অনেক কথা অনেক বলা যায়, শোনা যায়, গুজবে কান দেবেন না। এখানে সাংবাদিক অনেক আছেন, গুজবে কান দেবেন না। ইনশাল্লাহ মার্কেট খুলবে। আমার টার্গেট, আমার জাতীয় স্বার্থ আমাকে দেখতে হবে, আমার শ্রমিকদের স্বার্থ দেখতে হবে। আমি কিন্তু সেই হিসাবে আমি আমার কার্যকলাপ করে যাচ্ছি। যাই হোক, কথা বলতে আমরা যা কিছু এখন করে যাচ্ছি প্রায় সব কিছুই সবারই জানা আছে, বাট আবার নতুন বাজারের একটি পার্থক্য আছে পুরান বাজার থেকে। পার্থক্যটা হলো, আগে যেটা অদক্ষ মার্কেট ছিল সেটাও কিন্তু এখন দক্ষ চাহিদা ওখানে কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেই হিসাবে আমরা দক্ষতা বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আশা করি আমরা সেগুলি সফলতার সাথে যদি অ্যাপ্লাই করতে পারি, এই সাইডটাও আমাদের সমাধান হয়ে যাবে। যা আমরা করি না কেন, সব শেষে সেবার কথা যেটা চলে আসে, আমাদের মূল দায়িত্ব প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান। প্রবাসী কল্যাণ হলো আমাদের প্রথম অংশটা, এবং সেই হিসাবে আপনারা জানেন যে কোভিডের আমলে আমরা যে যে পদক্ষেপ নিয়েছি, এখানে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু এই মন্ত্রণালয় আর আমাদের ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু খরচ করেছি। আর খরচ করতে আমরা কিন্তু কোনো সময় দ্বিধা করি না, দরকার হলে যেখানে আমরা ওটা করব। সমস্যা কয়টা থেকে যায়, এই যে PCR টেস্টের ব্যাপারে আপনারা জানেন, যখন UAEর জন্য PCR টেস্টের প্রশ্ন চলে আসলো, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই খরচটা আমরাই বহন করব মন্ত্রণালয় থেকে, আর তাই করা হচ্ছে। যখন সৌদিতে ওনারা বললো যে কোয়ারেন্টাইন করতে হবে, 40-50 হাজার টাকা লাগবে, তো আমরা পুরোটা দেইনি, বাট আমরা ভর্তুকি হিসাবে 25,000 টাকা করে যারা যারা কোয়ারেন্টাইনে পড়ছে তাদেরকে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু 21-22 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, তাও দিচ্ছি আমরা। কথা হলো, জনগোষ্ঠী যে বিরাট গোষ্ঠীর যাদের প্রয়োজন আছে, সেখানে যা করার আছে আমরা ওটা করি। এক জায়গায় কিন্তু আমরা আপাতত আটকে আছি, এটা হয়তো আপনারাই বলবেন যে বিমান ভাড়ার কি করতেছেন। আমরা কিন্তু এটা নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছি, অনেক পর্যায়ে কথা হয়েছে। ইভেন 2 দিন আগেও আমার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে, এবং আমি আশা করি যদি আমার চিফ গেস্ট আজকে যে এখানে আছেন উনি যদি সহযোগিতা করেন, আমরা হয়তো কিছু না কিছু একটা সলিউশন বের করে নিয়ে আসতে পারবো। পরিচালনার ব্যাপারে আরও অনেক কিছু কথা চলে আসে, বাট আমরা পদক্ষেপ নিচ্ছি দ্যাট আমরা আমাদের প্রসেসটা যত তাড়াতাড়ি ডিজিটাইজ করতে পারি, আমরা কিন্তু সেই পদক্ষেপ হাতে নিচ্ছি। আমি প্রবাসী বলে অ্যাপ একটা আছে, আমরা অলরেডি অন করেছি। এটাতে যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, বলা যায় দ্যাট আশাজনক। এটা
অনেক কিন্তু গুড রেসপন্স পাওয়া গেছে। আর আমরা চেষ্টা করব, এটাও কিন্তু কথা বলা হচ্ছে, তার বিভিন্ন প্রসেসগুলি অ্যাটেস্টেশন থেকে বলেন কি বিভিন্ন যেটা আছে, আমরা সেই প্রসেসগুলিও আমরা কিন্তু ডিজিটাইজ করে নিব এই আমি প্রবাসী অ্যাপ দিয়ে। আমরা যদি তা করতে পারি, পুরো সিস্টেমটা বিভিন্ন জায়গা থেকে আমাদের যে কমপ্লেন্ট আসে কি আপনাদের 2 মাস লাগে 3 মাস লাগে, এই পুরো জিনিসটা আমরা আশা করি একেবারে 2 সপ্তাহের মধ্যে নিয়ে আসতে পারবো অন্যান্য দেশের মতন। যদি তা করতে পারি, বিদেশে মানুষ পাঠানো বলতে গেলে ইট উইল বিকাম সো ইজি। যাই হোক, অনেক কিছু বলা যেতে পারে, বাট আমি সব শেষে এক কথা বলবো, দ্যাট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এই দেশে কিন্তু অনেক আছে, এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইউজ করার জন্য আমি আপনাদেরকে বলবো এগিয়ে আসেন। আর যত তাড়াতাড়ি এগিয়ে আসবেন অত ভালো, দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আদার ইস্যুজের মধ্যে যেটা আছে, প্রণোদনা তো আপনারা জানেন কি 2% দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু প্রস্তাব করেছি কিন্তু এটাকে বাড়ানোর জন্য। ফাইন্যান্স মিনিস্ট্রি ওনাদের হিসাব মোতাবেক ওনারা যা করবেন, বাট আই হোপ কি আগামী বাজেটে ওনারা এটা কমসে কম, আর না হলে আমি তো 4% বলেছিলাম, ওনারা যদি অ্যাটলিস্ট 3% পর্যন্ত নিয়ে যায় তাহলে আমি বলবো কি দ্যাট ধন্যবাদ এখানে। বাট বড় কথা যেটা হলো, ফাইন্যান্স মিনিস্ট্রিরও কিন্তু একটা কথা আছে কি দ্যাট কিছু কিছু মিসইউজেরও খবর আসছে। তো আমাদেরকে ওই দিক দিয়েও দেখতে হবে কি দ্যাট এই প্রণোদনাটা মিসইউজ যে না হয়। যারা যারা পাওয়ার কথা তারাই যে পায়, আর যারা পাওয়ার কথা না, মানে হুন্ডিওয়ালারা যদি এর চক্করে যদি ঢুকে যায়, তাহলে আমার মনে হয় দেশের জাতির ক্ষতি হবে। আপনাদের একটি ডিমান্ড ছিল এই ফিক্সড ডিপোজিটের ব্যাপারে। এটা কিন্তু অনেক কথা বলা হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে, ওনাদেরও যুক্তি একটা আছে। আমরা অত দূরও বলেছি কি দ্যাট আপনার রিভার্স ইন্টারেস্টের একটা স্ল্যাব করেন, দেখি ওটা যদি কিছু এগিয়ে নেওয়া যায় কিনা। বাট আমি এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী সাহেবেরই সহযোগিতা এক্সপেক্ট করব, দ্যাট আমরা আপনাদেরকে বেনিফিট দিতে চাই, কিন্তু আপনারা যে বেনিফিট আমি যেহেতু বলছি, আপনারা যে পয়সা ফিক্সড ডিপোজিট রেখে দেবেন, এটা কিন্তু অলস ফান্ড হয়ে যায়, এটা কিন্তু অলস ফান্ড হয়ে যায়। তো আমি চাই কি দ্যাট আপনারা পয়সাটা যে সরকারি ইনভেস্টমেন্টে যেগুলি দেয় সেখানে আপনারা ইনভেস্ট করেন, এখানে আমার মনে হয় লাভ আরও বেশি হবে। যাই হোক, ব্যবসায়ী সিদ্ধান্ত আপনাদের, পরামর্শ দেওয়ার বিষয় আমার, আর আপনাদের পার্টনার বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, যাই বলেন না কেন, আপনাদের জন্য আমি যা ইচ্ছা আমি করতে পারি। আপনারা চান আমার কাছে, আমাকে বলেন কি আপনি প্রধানমন্ত্রীর কাছে এই কথা বলেন, আমি ইনশাআল্লাহ ওটা বলবো যাতে আপনাদের জন্য সুবিধা বাড়তে পারে। একই কথা, আমাদের যে প্রবাসী কর্মী ভাইরা যারা আছেন তাদের ব্যাপারে আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি। তো ওদের আমরা 427 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যে ওদের জন্য, যারা রিটার্নই আসছে, যারা এখানে ফেরত চলে আসছে, ওদের রিইন্টিগ্রেট করার জন্য আরও নেব। 100টা টিটিসির জন্য আমরা ডিপিপি রেডি করেছি, ওটা জমা দিতে যাচ্ছি, এটাও তো আমরা করব। প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা টিটিসি করব, যা কোনো করি নেই। তার আগামীতে যত টিটিসি আমরা যেটা করব, এই যে 10টা 20টা ট্রেড করে ওটা যে আমরা টিটিসি করি, যে ট্রেডগুলি আমাদের বর্তমানে প্রয়োজন নাই সেই ট্রেডগুলি আমরা কিন্তু বাদ দিয়ে দেব। আর যে নতুন নতুন ট্রেড আছে, কেয়ার গিভারের কথা বলে, আমি যেখানে যাই, আমি গ্রিস পর্যন্ত গেলাম, ওখানে আমাকে নার্স আর কেয়ার গিভারের কথা বলে। তো ওখানে কিন্তু আমরা কিন্তু এখনো পিছনে পড়ে আছি। কম্পিউটার টেকনোলজিতে বলেন, এখানে কিন্তু আমরা অনেকটা পিছনে পড়ে আছি, ওটা একটা ট্রেড। তো যাই হোক, দক্ষতা ইমপ্রুভ করার জন্য আমাদের যা করণীয় আছে আমরা করব। চাহিদা আপনাদের কি আছে ওটা আপনারা জানাবেন আমাকে। অনেক কথা বলা হয়ে গেছে,
সময় বোধহয় একটু আমরা ওভার টাইম বা ওভার চলে গেছি। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু এই সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর শত বৎসর বা শত জন্মবার্ষিকীতে আমি সবাইকে একটাই অনুরোধ করব, উনি সোনার বাংলার স্বপ্ন দেখে গিয়েছিলেন, উনি সোনার বাংলার স্টার্ট করে গিয়েছিলেন। পরবর্তীতে এখন কিন্তু আমরা প্রায় গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনারা এগিয়ে আসেন, ইনশাল্লাহ এই দেশ যে 24 বিলিয়নের কথা আমি বলছি, এটা কিন্তু 30 বিলিয়ন হবে, এটা 35 বিলিয়ন হবে, এটা 50 বিলিয়ন হবে, যেটাতে এই বাংলাদেশ গড়ে দাঁড়াবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।